এসি সার্কিট যদি ভালো পারেন তাহলে এটা ভালো পারবেন। এটার জন্য আমরা প্রথমে পাওয়ার মানে সম্পর্কে কিছু আলোচনা করছিলাম, তাই না? পাওয়ার সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। প্রথম যেটা আলোচনা করছিলাম সেটা তাৎক্ষণিক মান নিয়ে, তাই না? মনে করেন কারেন্ট ইকুয়াল টু কি লেখা যায়? আইএম আমরা সাইন লিখি না, সবসময় কি লিখবো? cos ওমেগা টি প্লাস থিটা আই, ঠিক আছে? আর ভোল্টেজের ক্ষেত্রে বি অফ টি অথবা স্মল বি লিখলেও আমরা কি বুঝবো? তাৎক্ষণিক মান, তাই না? তাহলে এটা লিখতাম বিএম cos ওমেগা টি প্লাস থিটা বি। এখন এটা আমরা সাইনও লিখতে পারি, কসও লিখতে পারি, তার প্রবলেম জাস্ট পার্থক্য হচ্ছে কি 90 ডিগ্রি। পার্থক্য কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা মনে রাখবেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, এই দুইটা থেকে যখন আমি গুণ করি তখন যে মানটা পাই সেটা হচ্ছে তাৎক্ষণিক পাওয়ার। কি পাওয়ার? তাৎক্ষণিক পাওয়ার। যারা ক্লাসটা করেন নাই তাদের জন্য আর কি জিনিসটা একটু রিপিট করতেছি, ঠিক আছে? তাৎক্ষণিক পাওয়ার হচ্ছে পি অফ টি, এটাকে আমরা স্মল। তাৎক্ষণিক মানে সবগুলো ছোট হাতের লেখা, ক্লিয়ার? তাহলে এই দুইটাকে কি করব আমরা? অ্যাকচুয়ালি গুণ করব। গুণ করলে জিনিসটা দাঁড়াবে এরকম, হাফ ইনটু বিএম আইএম cos থিটা বি মাইনাস থিটা আই প্লাস হাফ ইনটু বিএম আইএম cos 2 ওমেগা টি প্লাস থিটা বি প্লাস থিটা আই। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখন এই দুটো যদি সাইন হইতো তাহলে কি হইতো? এটা না মানে সাইন হইলো, যদি আমরা মনে করি দুইটা সাইন নিলাম তাহলে এর জাস্ট শুরু করলে এখানে কি আসতো? মাইনাস। এতটুকু কথা। যদি it is equal to im sin omega t plus theta i হইতো, অথবা it is equal to যদি bm sin omega t plus theta b হইতো তাহলে এর কি হইতো? মাইনাস হতো। এটা একটা পার্থক্য। আরেকটা হচ্ছে যদি দুইটা cos থাকে তাহলে তো মাইনাস, আর একটা সাইড আছে একটা cos আছে, তাই কি করতাম? দুইটাকে cos এ নিয়ে নিতাম, কারণ আমরা প্লাস নিয়ে কাজ করব সব সময়। এখন যদি আপনি যদি মনে করেন যে দুইটা cos আছে, তো দুইটা সাইন আছে, তাহলে আপনি মাইনাসে করে নিতে পারেন, নো প্রবলেম। আর যদি মনে করেন না আমি মানে এইও করব, দুইটাকে cos এ নিয়ে নিব, তাও নিতে পারি। জাস্ট কি করব বলেন? মাইনাস 90 ডিগ্রি মানে করে নিব, ঠিক আছে? কি করব? 90 ডিগ্রি মাইনাস করে নিব। কথা ক্লিয়ার? তাহলে এই যে পাওয়ারটা পাইলাম, এই পাওয়ারটা হচ্ছে কি? তাৎক্ষণিক পাওয়ার। এটাকে যদি আমি একটু সাজাই মানে একটু মানে বড় করি তাহলে আচ্ছা, এটার মধ্যে এই থিটা বি মাইনাস থিটা আই, এটা সব সময় এটাকে আমরা বলি সব সময় কি? ফেজ। কি বলি? ফেজ অ্যাঙ্গেল। তাহলে ফেজ অ্যাঙ্গেলকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। থিটা ইজ ইকুয়াল টু সব সময় কি? থিটা বি মাইনাস থিটা আই। থিটা বি মাইনাস থিটা আই সব সময় ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে কারেন্টের অ্যাঙ্গেলটা বাদ দিবেন। কথা কি বুঝতে পারছেন? ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে। এখন দেখেন এইটার থেকেই আমরা মানে পাওয়ার ফ্যাক্টর ল্যাগ বা লিড এটা আমরা বুঝতে পারি কিভাবে? যদি এই ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে কারেন্টের অ্যাঙ্গেলটা বাদ দেন, যদি মানটা পজিটিভ আসে তাহলে হচ্ছে কি? ল্যাগিং। কথা বুঝতে পারছেন? যদি ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে কারেন্টের অ্যাঙ্গেলটা বাদ দেন, যদি মানটা মাইনাস আসে তাহলে সেটা হবে কি? লিডিং। কথা ক্লিয়ার? সব সময় ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে কারেন্ট। এখন মনে করেন কোনো একটা সার্কিটের মধ্যে কারেন্টের অ্যাঙ্গেলটা মাইনাস আছে ধরেন, তাহলে মাইনাস যদি থাকে ওই মাইনাস আর এই মাইনাস মিললে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এটা হচ্ছে টোটাল মানে সমষ্টি প্লাস। কত প্লাস যদি হয় ল্যাগিং, মাইনাস যদি হয় তাহলে লিডিং ডিরেকশন। কথা ক্লিয়ার? এটা কিন্তু খুব এফেক্টিভ কাজে লাগবে কিন্তু, হ্যাঁ? মানে ফেজ অ্যাঙ্গেল থেকে কিভাবে আমরা মানে ল্যাগিং চিনতে পারি। ওকে, আচ্ছা। এখন এটাকে যদি আমরা একটু মানে ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে জিনিসটাকে আমরা এরকম লিখতে পারি। এরকম লিখতে পারি হাফ ইনটু বিএম আইএম cos থিটা, এখানে 1 থাকবে প্লাস আর এখানে থাকবে cos 2 ইনটু ওমেগা টি প্লাস থিটা বি। এটা একটা উপাংশ থাকবে প্লাস আর একটা উপাংশ থাকবে হাফ ইনটু বিএম আইএম sin থিটা, আর থাকবে কি? sin 2 ওমেগা টি প্লাস থিটা বি। দেখেন আমরা যদি এটাকে যদি আমরা ওই যে ত্রিকোণমিতিক ফাংশনে বিশ্লেষণ করি, কি বললাম? আমি বললাম না, ঠিক আছে? এটাকে যদি আমরা ত্রিকোণমিতিক ফাংশনে বিশ্লেষণ করি তাহলে আমরা লিখতে পারি হাফ ইনটু বিএম আইএম cos থিটা। থিটা বলতে কি? থিটা বি মাইনাস থিটা আই। বড় হাতে থেকে এটাকে শুরু করে নিলাম। কথা কি বুঝতে পারছেন? প্লাস এটা থাকবে 1 প্লাস cos 2 ওমেগা টি প্লাস থিটা বি প্লাস হাফ ইনটু এটা ছিল cos দেয়া, এটা থাকে কি? sin দেয়া, বাকি বল থাকবে না এটার মধ্যে। কথা বুঝা গেছে? এখন এই যে পাওয়ারটা তৈরি হয়েছে
এই পাওয়ারটাকে বলতেছি আমরা এনার্জি ফ্লো into the circuit, energy flow into the circuit। তাহলে এটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? PR, এটা কিন্তু স্মল লেটার PRT, ঠিক আছে? PRT, তাহলে PRT সমান কি লিখতে পারি? হাফ ইনটু BM IM cos থিটা, ঠিক আছে? 1 প্লাস cos 2 ইনটু ওমেগা টি প্লাস, এটা কিন্তু ভোল্টেজের অ্যাঙ্গেল, কথা কি বুঝতে পারছেন? আবার এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে আমরা বলতেছি এনার্জি borrowed and returned by the circuit। এটাকে আমরা প্রকাশ করি PXT। অনেক সময় এটাকে ছোট করে এখানে লিখে আর কি, PXT ইকুয়াল টু হাফ ইনটু BM IM sin থিটা sin 2 ওমেগা টি প্লাস থিটা বি, এইগুলা কিন্তু বের করতে বলতে পারে, আপনারা কি বুঝতে পারছেন? এখন এইটার যে উপাংশটা আছে, মানে তাহলে আমরা এই তাৎক্ষণিক পাওয়ার থেকে এটাই পাইলাম, তাই না? এখন যদি এই উপাংশটা কি হয়ে যায়, এই উপাংশটা কি হয়ে যায় এক সময় জিরো হয়, যদি আমরা মানে এভারেজ ক্যালকুলেশন করতে চাই, তাহলে এই উপাংশটা জিরো হয়ে যায় আর এই উপাংশটা কি হয়ে যায়? 1 হয়ে যায়, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ারকে আমরা P দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তাহলে P ইকুয়াল টু কি হয়ে যাবে? এটা যদি 0 হয়ে যায় তাহলে শুধু এটাই থাকতেছে না, তাহলে কি লিখতে পারি? হাফ ইনটু BM IM cos থিটা, থিটা জায়গাটা আমরা কি লিখতে পারি বলেন? থিটা B মাইনাস থিটা, এটাই অ্যাক্টিভ পাওয়ার, কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই? তাহলে দেখেন তাৎক্ষণিক পাওয়ারের মধ্যে যেটা বাস্তব রাশি থাকে সেটার সাথে এটা মিলে না, এটা অ্যাক্টিভ পাওয়ার। আর এটার উপাংশটা যখন 1 হয়ে যায় তাহলে কি থাকতেছে? এই পাওয়ারটাকে তখন আমরা বলি কি? রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? Q দ্বারা প্রকাশ করি। তাহলে Q ইকুয়াল টু হাফ ইনটু BM IM sin থিটা B মাইনাস থিটা, কথা ক্লিয়ার? এটা হাফ কেন হলো? কারণ এই যে BM IM এগুলো কি হলো? ম্যাক্সিমাম হলো, আর এভারেজ হলো হলে আমরা শুধু BI লিখতাম, BI cos থিটা, কথা ক্লিয়ার? সব বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন এই যে দুইটা পাওয়ার আছে, এই দুইটা পাওয়ারকে যখন আমরা একত্রিত করব তখন যে পাওয়ারটা পাই সেই পাওয়ারটা কি পাওয়ার পাই? কমপ্লেক্স পাওয়ার। তাহলে কমপ্লেক্স পাওয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি। কমপ্লেক্স পাওয়ারকে s দ্বারা প্রকাশ করি, তাহলে P প্লাস J অফ Q, ঠিক আছে? P প্লাস J অফ Q। তাহলে এটা কি রেক্টেঙ্গুলার ফরম্যাটে আছে? যেহেতু রেক্টেঙ্গুলার ফরম্যাটে আছে এটাকে আমরা ইচ্ছা করলে পোলার ফরম্যাটের সাথে ধরে এরকম, তাহলে কি P স্কয়ার প্লাস Q স্কয়ার, তাই না? অ্যাঙ্গেল কি হয় না? L প্লাস Q বাদ কত? T। তাহলে এই যে পাওয়ারটা আছে মানে শুধু খালি, অর্থাৎ কি পাওয়ারটা কি মডুলাস না, ঠিক আছে? মডুলাস না, তাহলে মডুলাস যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে বলি আমরা আপেক্ষিক পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? অ্যাকচুয়ালি S দ্বারা প্রকাশ করে, অনেক সময় S মডুলাস থাকে। তাহলে S মডুলাস ইকুয়াল টু কি লেখা যায়? P স্কয়ার প্লাস Q স্কয়ার। কি কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই? তাহলে এই যে ফরম্যাটটা আছে কমপ্লেক্স পাওয়ারের, এই ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা অ্যাকচুয়ালি কমপ্লেক্স পাওয়ারের ক্যালকুলেশনটা কিভাবে শিখছি, মানে S is equal to BI কনজুগেট, এটাতে শিখছি। আর একটা কিভাবে কি শিখছি বলেন? B স্কয়ার বাই Z কনজুগেট, এটা কিন্তু মডুলাস, হ্যাঁ এই মানগুলো কিন্তু মডুলাস। আর একটা কি শিখছি? I স্কয়ার গুণ Z, ঠিক আছে? তাহলে এটাকে যখন আমরা এইভাবে ক্যালকুলেশন করব তখন তার ফরম্যাটটা অ্যাকচুয়ালি আসবে কি রকম বলেন? আসবে কি P প্লাস কত? J অফ Q, হয়তো J প্লাসও আসতে পারে, মাইনাস। প্লাস আসলে কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর মাইনাস আসলে কি লিডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে এইটার থেকে আমরা ওই যে মানে যদি এটা নেই, মনে করেন P যদি বার করতে চাই, P ইকুয়াল টু কত? রিয়েল পার্ট অফ S, এটা কি অ্যাক্টিভ পাওয়ার, মানে এইটা রিয়েল পার্ট, মানে বাস্তব মানটাকে আমরা অ্যাক্টিভ পাওয়ার, আর কাল্পনিক মানটাকে আমরা কি বলি? সেটাকে আমরা আয়ন দ্বারা প্রকাশ করি, তাহলে আয়ন ইনটু S, সেটা কি রিঅ্যাক্টিভ, মানে রিঅ্যাক্টিভ পাওয়ার, তাই না? আর অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে কি S এর মডুলাস,
s এর মডুলাস। ঠিক আছে, তাহলে s এর মডুলাস তাহলে অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু হচ্ছে s লিখে আমরা s এর মডুলাস লিখতে পারি। ঠিক আছে, এখন একক কি, একক আমরা অবশ্যই জানি। একটি পাওয়ারের একক আমরা কি লিখতে পারি, ওয়াট। এটার একক হতে পারে ওয়াট অথবা কিলোওয়াট অথবা কি হতে পারে মেগাওয়াট। আর এটার একক কি আমরা জানি, মানে যেহেতু রিঅ্যাক্টিভ পাওয়ার তাহলে ভোল্ট এম্পিয়ার রিঅ্যাক্টিভ। আর একটা কি হতে পারে কিলো ভোল্ট এম্পিয়ার রিঅ্যাক্টিভ। আর একটা কি হতে পারে মেগা ভোল্ট এম্পিয়ার রিঅ্যাক্টিভ। যখন আমরা পাওয়ার সিস্টেম চিন্তা করব তখন কিন্তু এটা আলোচনা করব আমরা শেষে। আর এটার একক কি, মানে ভোল্ট এম্পিয়ার অথবা কেভিএ অথবা কি এমভি। বুঝতে পারছেন? আর এটার একক কি সেম, কমপ্লেক্স পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার একক কি সেম। দেখেন এটাই থাকতেছে, অ্যাঙ্গেলের তো কোনো একক হয় না। বুঝা গেছে? এই জিনিসগুলো আমাদের এইভাবে মাথায় রাখতে হবে। আর যদি সিস্টেমটা 3 ফেজ হয় তাহলে এগুলো কি হয়ে যাবে, 3 দ্বারা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এই ফর্মুলাটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে। কথা কি বোঝা গেছে না? তাহলে এটা পাস করে রাখবেন। সমাধান করতে চাই যে কোনো সার্কিট, সেটা পাওয়ার সিস্টেম হোক বা আদারওয়াইজ বা ইলেকট্রিক্যাল বা মনে করেন মেকানিক্যাল যাই হোক, সেই সার্কিটের ক্ষেত্রে আমাদের কাজটা কি বলেন, কমপ্লেক্স পাওয়ার বের করব। কি পাওয়ার বের করব? আমরা যে কোনো সার্কিট, এটা মানে মাথার মধ্যে ঢুকায় নেন, আমরা যে কোনো সার্কিট ক্যালকুলেশন করব এর কোন জিনিসটা বের করব বলেন, কমপ্লেক্স পাওয়ার বের করব। তাহলে কমপ্লেক্স পাওয়ার S ইকুয়াল টু আমরা কি শিখছি, S ইকুয়াল টু VI স্টার। আরেকটা কি শিখছি, V স্কয়ার বাই Z স্টার। আরেকটা কি শিখছি বলেন, I স্কয়ার Z। এটা আমরা সচরাচর আমরা পাইতেছি, যে এটা পাইলেই তো আমরা এটা পাবো, তাই না? P প্লাস অর মাইনাস যেটা হোক একটা পাবো, প্লাস হলে লেগিং আর মাইনাস হলে কি রিডিং, এটা আমরা পাইতেছি, তাই না? এটা আমরা মানে শিখেছি। কিন্তু আমাদের যদি এটা না দিয়ে যদি মনে করেন তাহলে এটা থেকে যদি আমরা পাওয়ার ত্রিভুজটা অঙ্কন করি, তাহলে পাওয়ার ত্রিভুজটা অঙ্কন করলে মনে মূলত জিনিসটা কি রকম দাঁড়ায় এরকম। এটা হচ্ছে কি কিলোওয়াট আর এটা হচ্ছে কি কিলোওয়াট, তাই না? আর এটা হচ্ছে কি কেভিএ আর এটা কি বলেন পাওয়ার ফ্যাক্টর। ঠিক না, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। আচ্ছা, এখন এখান থেকে আমরা চারটি সূত্র আপনাদেরকে দিছি। সেই সূত্রটা কেমন, যদি এক নম্বর বলছি, যদি কেভিএ, যেহেতু পাওয়ার সিস্টেম আলোচনা করব তা পাওয়ারগুলো কেভিএ তে থাকে, ঠিক আছে? যদি কেভিএ এবং পাওয়ার ফ্যাক্টর থাকে তাহলে কমপ্লেক্স পাওয়ার কি হবে, S ইকুয়াল টু যে কেভিএ। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এটাকে যদি পোলার ফরম্যাটে রাখতাম তাহলে কি হইতো অ্যাকচুয়ালি বলেন তো, P স্কয়ার প্লাস Q স্কয়ার, তাই না? অ্যাঙ্গেল tan ইনভার্স Q বাই কত P, এটা না কি বলেন, এটা কি না? আচ্ছা, যেহেতু কেভিএ এবং পাওয়ার ফ্যাক্টর আছে তাহলে কেভিএ তো অ্যাকচুয়ালি মানে আপাত পাওয়ার, তাই না? আপাত পাওয়ার এটা না, তাহলে এখানে কি থাকবে, আপাত পাওয়ার কেভিএ এর সাথে কি হয়ে যাবে, অ্যাঙ্গেল চলে আসবে। অ্যাঙ্গেল কত আসবে, প্লাস মাইনাস cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। প্লাস কখন, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে, আর মাইনাস হচ্ছে কি লিডিং পাওয়ার ফ্যাক্টরে। এটা মনে রাখতে হবে, এই প্লাস হচ্ছে কি ল্যাগ আর এই মাইনাস হচ্ছে কি লিড। কিন্তু ওই যে ফেজ অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্লাস হলে কি হইতো, ফেজ অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্লাস হলে কি হইতো, হ্যাঁ ল্যাগ, রাইট। ওকে, তাহলে এটা একটা ফরম্যাট। আরেকটা ফরম্যাট কি, এইটা এবং এটা দেওয়া আছে। আরেকটা যদি এটা দেওয়া থাকে কেভিএ যদি কিলোওয়াট দেওয়া থাকে, কিলোওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর, এগুলো সবচেয়ে বেশি আসে আর কি। যদি কিলোওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকে তাহলে আমরা কি লিখতে পারি, S ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমরা তো কেভিএ তে যাইতে হবে, আমাদের ফরম্যাটটা মনে রাখবেন, কেভিএ তে যাইতে হবে, তাই না? তাহলে কেভিএ তে যদি যাইতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, মানে কিলোওয়াট ভাগ কত পাওয়ার ফ্যাক্টর মানে cos থিটা, তাহলে তো সেটা হয়ে যাবে, তাই না? যে অ্যাঙ্গেল, তারপরে অ্যাঙ্গেল আসবে প্লাস অর মাইনাস cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। ক্লিয়ার? ওকে, 3 নাম্বার, যদি এটা থাকে কিলোওয়াট এবং কেওয়াট যদি থাকে তাহলে কমপ্লেক্স পাওয়ার কি হবে, এটা তো এটা, এই যে দেখেন এটা তো এককটা জাস্ট করে দিই, কিলোওয়াট এটা কি কেওয়াট। তাহলে আমরা কি লিখতে পারি, S ইকুয়াল টু নট কিলোওয়াট প্লাস অর মাইনাস J অফ কি কেওয়াট। এটাই না, এটাই তো দেওয়া, এটা কি একক দেওয়া কিলোওয়াট আর কি মানে এটা কিলোওয়াট এটা কি কেওয়াট। আর এটা কি হবে প্লাস অর মাইনাস, প্লাস হলে কি ল্যাগিং আর মাইনাস হলে কি লিডিং। আরেকটা আছে 4 নম্বর, যদি এটা দেওয়া থাকে কেওয়াট এবং কি পাওয়ার ফ্যাক্টর,
কেবারের মধ্যে যদি পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকে তাহলে কি হবে আমাদের চিন্তা করতে হবে কি কেভিএ এবং কি পাওয়ার ফ্যাক্টর তো আছে তাহলে কেভিএ যদি আমি বের করতে চাই তাহলে একটা জিনিস এখন থেকে দেখেন তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে sin θ নিতে পারি তাই না তাহলে sin θ ইকুয়াল টু কি লেখা যায় বলেন কেবার বাই কেভিএ কেবার ভাগ কত কেভিএ তাহলে সুতরাং কেভিএ ইকুয়াল টু কি লেখা যায় কেবার বাই sin θ কেবার ভাগ কত sin θ তাই না আবার sin θ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলেন তো √1 মাইনাস cos স্কয়ার থিটা তার মানে কি এটা লেখা যাচ্ছে kVAR ডিভাইডেড বাই কি √, এই cos থিটা কি মানে পাওয়ার ফ্যাক্টর না তাহলে 1 মাইনাস কি পাওয়ার ফ্যাক্টর স্কয়ার কথা ক্লিয়ার যদি এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি অ্যাকচুয়ালি আমরা তো ওইভাবে আর করব না জাস্ট সাথে মনে রাখবো কি এর উপরে কি থাকবে কেবার আর নিচে কি আসবে 1 মাইনাস পাওয়ার ফ্যাক্টর স্কয়ার এখানে কি প্লাস অর মাইনাস cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর এই চারটা যদি মনে রাখেন আপনাদের সব কিছু হয়ে যাবে মূল কথা কিন্তু এইটাই জাস্ট খালি এটা মনে রাখেন প্রথমে কেভিএ থাকবে তারপরে পাওয়ার ফ্যাক্টর আসবে ঠিক আছে তাহলে এই কেভিএ বের করবেন কোন জায়গা থেকে এই জায়গা থেকে বের করবেন অতটা কি বুঝতে পারছেন তাইলে আপনারা ইজি ভাবে মনে রাখতে পারবেন এখন এই যে সিস্টেমটা আছে না এই সিস্টেমটা যে কোনো মানে লোড এইগুলো হচ্ছে কি লোড অ্যাকচুয়ালি আমরা যখন পাওয়ার সিস্টেমে করব তখন এইগুলাকে আমরা লোড বলবো লোড বুঝছেন এই যে পাঁচটা সিস্টেম আছে এটা হচ্ছে লোড এই লোড অ্যাকচুয়ালি আমরা তো লোড হিসাবে চিনি হচ্ছে ইম্পিডেন্স আমরা সব সময় বলে লোড হিসাবে কি চিনছি বলে ইম্পিডেন্স এখন আর ইম্পিডেন্স দিবে না ইম্পিডেন্স না দেই এগুলো দিবে আপনারা তো এখন মানে আপডেট হয়ে গেছে আমরা ঠিক আছে আগে ছোট বাচ্চা ছিলাম এখন বড় হয়ে গেছি দেখেন এইগুলো যদি দেওয়া থাকে তাহলে কি লোড আপনি বের করতে পারছেন কিনা আমি যদি লোড না দেব বলি এইগুলো দিছি ধরেন একটা সার্কিটের মধ্যে লোড দেওয়া আছে এত কেভি এত পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং লোড দেওয়া আছে লোড দেওয়া আছে এটা তাহলে বলেন আমরা তো এমনি চিনি কি লোড হিসাবে ইম্পিডেন্স তাই না মানে আর এবং রিঅ্যাকটিভ ইন্ডাকটেন্স তাই না কিন্তু এইগুলো না দিয়ে এইগুলো দিছে তাহলে বলেন লোড আপনি যাইতে পারবেন কিনা লোডে যাইতে পারবেন কিনা বলেন কারণ কি জানেন এই দেখেন এইগুলো থেকে এস যদি বের করতে পারেন তাহলে বলেন এই এস কি এখানে বসে যে কোনো জিনিস বের করতে পারছেন কিনা আপনি দেখেন আপনি এটা এর থেকে কারেন্ট এবং ভোল্টেজ বের করতে পারবেন অবশ্যই অন্য একটা জিনিস দেওয়া থাকা লাগবে ওকে এর থেকে ভোল্টেজ দেওয়া থাকলে আপনি ইম্পিডেন্স বের করতে পারছেন কারণ এস তো হয়ে গেছেন আবার যদি এখান থেকে বের করতে পারতেছেন যে আই অথবা আই দেওয়া থাকে তাহলে আপনি জেড বের করতে পারতেছেন কথা কি বুঝতে পারছেন যে কোনো একটা অবশ্যই মানে আমরা যখনই করি সেই ক্ষেত্রে আমরা সাধারণত ভোল্টেজটা কি থাকে দেওয়া থাকে কিন্তু ঠিক আছে ভোল্টেজটা কি থাকে এখন আরেকটা জিনিস মনে রাখবেন যদি কোনো সার্কিটের ক্ষেত্রে আমরা থ্রি ফেজ যদি হয় যদি সার্কিটটা থ্রি ফেজ হয় এবং সেই মানগুলো যদি দেওয়া থাকে সেই মানগুলো কিসের দেওয়া অ্যাকচুয়ালি যত ভ্যালু দেওয়া সবগুলো আউটপুট যদি বলা না থাকে এই কিছু কথা মনে রাখবেন যদি বলা না থাকে সবগুলো ভ্যালু হচ্ছে আউটপুট এক কথা ক্লিয়ার যদি কোনো কিছু বলা না থাকে সবগুলো ভ্যালু হচ্ছে আউটপুট আবার যদি কোনো কিছু বলা না থাকে ভোল্টেজ হচ্ছে কি লাইন ঠিক আছে যদি কোনো কিছু বলা না থাকে তো ভোল্টেজ হচ্ছে লাইন কথা ক্লিয়ার আর যদি কোনো কিছু বলা না থাকে তাহলে সেই সংযোগটা কি স্টার ক্লিয়ার এই তিনটা জিনিস মাথায় রাখবেন এমন যদি বলে দেয় এটা ইনপুট ভোল্টেজ তাহলে সমস্যা না বা ইনপুট কারেন্ট বা লাইন ভোল্টেজ বা ফেজ ভোল্টেজ বলা থাকলে তো মাশাআল্লাহ যদি কোনো সময় বলা না থাকে সার্কিট গুলো বা পাওয়ার সিস্টেম বা যে কোনো ক্ষেত্রে যদি বলা না থাকে তাহলে সেই সংযোগটাকে ধরবেন কি ওয়াই সংযোগ মানে স্টার সংযোগ ঠিক আছে এবং মানগুলোকে কি ধরবেন আউটপুট মানগুলোকে কি ধরবেন আউটপুট আর ভোল্টেজগুলোকে কি ধরবেন লাইন ভোল্টেজ কথা ক্লিয়ার মাথায় রাখবে তো এই তিনটা জিনিস কি মাথায় রাখেন এগুলো কিন্তু কাজে লাগবে ঠিক আছে তাহলে এটা যদি ছবি তুলতে পারেন একটা ছবি তুলে রাখেন কি বলেন পাওয়ার ফ্যাক্টর তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যদি আমরা করতে চাই না এখন মনে করেন আমাদের যে কোনো একটা সার্কিটের লোড দেওয়া আছে লোড বলতে কি এই যে চারটা কমপ্লেক্স পাওয়ারের চারটার যে কোনো একটা ধরেন তাহলে কমপ্লেক্স পাওয়ারের চারটা যে কোনো একটা থেকে আমাদের টার্গেটটা কি কমপ্লেক্স পাওয়ার বের করা তাহলে কমপ্লেক্স পাওয়ার থেকে আমরা কি পাই যাবো বলেন কমপ্লেক্স পাওয়ারটা যখন বের করব তখন কি আমরা পি পাই যাবো না এই পি কিন্তু আমরা পাই গেছি এখন বলছে যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করব তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টটা কাজ করবে কোনটাকে নিয়ে এই কিউ কে নিয়ে কাজ করবে
ভালো করে বুঝুন, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কাজটা করবে কাকে নিয়ে? কিউ কে নিয়ে। আমরা প্রথমে প্রথমে ফর্মুলাতে কিভাবে শিখতে পারি সেটা করব, পরে আমরা বেসিক দিয়ে করব। কথা কি বুঝছেন? এখন দেখেন এইটা কিন্তু তার কি ফিক্সড, এই পি এর কোনো কি হবে না, পরিবর্তন হবে না। পি এর কি হবে না, পরিবর্তন হবে। যদি পি কে আমরা ফিক্সড রাখবো, কি করব? পি কে ফিক্সড রাখবো। যদি পি কে ফিক্সড রাখি তাহলে চেঞ্জ হবে কোনটা? কিউ। তাহলে কিউ যেটা চেঞ্জ হলো সেটাকে লিখলাম আমরা কিউ ড্যাশ। ঠিক আছে? অ্যাকচুয়ালি কিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? পি tan থিটা। এটা জানেন কিনা বলেন? কিউ ইকুয়াল টু কত? পি tan থিটা। মানে আমরা যদি ত্রিভুজটার দিকে একটু চিন্তা করি, জাস্ট ত্রিভুজটা এটা মনে করেন থিটা, এই পাওয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি কি কিউ পাওয়ার না, এটা পি পাওয়ার, এটা কি এস পাওয়ার। তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? পি বাই কিউ না কিউ বাই পি? কিউ বাই পি। সুতরাং কিউ ইকুয়াল টু কি লিখতে পারি? পি tan থিটা। এটা লিখতে পারি কিনা? ওকে। এখন এইটা দ্বারা আমি কি বুঝাইতেছি, তাইলে আমরা লিখলাম কিউ ইকুয়াল টু পি tan, এটাও লিখলাম কি থিটা নিউ, এটা লিখলাম মনে করেন থিটা নিউ, বা এটাকে আমরা কিউ নিউ লিখতে পারি, অথবা এটা কিউ নিউ না লিখে আমরা ড্যাশিং দিই। ধরেন এটা মানে কি? এটা হচ্ছে থিটা নিউটা কি? মনে করেন আপনি একটা পাওয়ার ফ্যাক্টর দিয়ে আপনি একটা লোড চলাইতেছেন, সেই কোন পাওয়ার ফ্যাক্টর দিয়ে চলাইতেছেন বলেন তো? এইটার যে অ্যাঙ্গেল পাইছেন, মনে করেন এরকম পাবেন না, s মডুলাস থিটা। এটা কি? এটা হচ্ছে ভোল্ট। আগের যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা ছিল, প্রথম যে পাওয়ারটা আমরা ছিলাম, লোডের যে লোডের যে অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেলটাই কি বলেন? থিটা ভোল্ট। সাপ্লাই লোড অ্যাঙ্গেল বা থিটা 1 অথবা থিটা নিউ ভোল্ট, পুরাতন এটা। এখন আপনারা বলছে মনে করেন এটা থেকে আপনি 53 ডিগ্রি পাইছেন, 53.13 ডিগ্রি পাইছেন, তার বলেন এটা পাওয়ার ফ্যাক্টরটা কত? অ্যাকচুয়ালি 0.66। তাহলে প্রথম যে লোডটা ছিল সেটা 0.6 ল্যাগিং এ চলতেছে ধরেন। এখন আপনাকে বলছে এটাকে 0.8 এ উন্নীত করতে হবে। কততে উন্নীত করতে হবে? 0.8। যদি 0.8 এ উন্নীত করতে চাই তাহলে অ্যাকচুয়ালি পাওয়ার ফ্যাক্টরটা কত লিখতে পারি বলেন? cos থিটা, এটা কি নিউ হয়ে যাবে না নতুন, বা থিটা 2 লিখলাম, বা থিটা আপনারা যেটাই লেখেন, হ্যাঁ, থিটা 1 অথবা থিটা 2। আমরা তাহলে এটাকে মনে করেন লিখলাম থিটা 1, এটাকে লিখলাম কি থিটা 2, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি এটা লিখবো আমরা থিটা 2, তাহলে এই জায়গা থেকে আমরা কি থিটা 2 বের হয়ে যাবে না? cos ইনভার্স তাহলে কত? 0.8 মানে কত? 13.37 ডিগ্রি। কি বলেন, এটা হবে না? এখন আপনাকে বলছে এততে, যখন আপনি এততে উন্নীত করছেন তখন সেটার পাওয়ার ফ্যাক্টরটা কত? যখন উন্নীত তাই এটা উন্নীত করতে কি পরিমাণ ক্যাপাসিট্যান্স সংযুক্ত করতে হবে? আমার কথা কি বুঝ? যখন আপনি একটা কিছুকে উন্নীত করবেন তাকে টানতে হবে উঠানোর জন্য, সে উঠাইবেন কাকে দিয়ে উঠাইবেন? ক্যাপাসিট্যান্স। ইন্ডাক্টর দিয়ে তো আর উঠাইতে পারবেন না। আমার কি কথা? ইন্ডাক্টর তো ল্যাগিং, তাহলে লিডিং যদি করতে চাই তাহলে ক্যাপাসিটর দিয়ে টানতে হবে। আমরা পরে ফেজার ডায়াগ্রামে দেখতেছি। তাহলে সেটাই হবে যাবে কি কিউ ড্যাশ। তাহলে কিউ ড্যাশ ইকুয়াল টু কি লেখা যাবে? পি tan থিটা 2, পি tan থিটা 2। তাহলে পিটা থাকবে কি উভয়টার জন্য কি কমন। তাহলে এখন যদি বলে নিউ, আপনি যে উন্নীত করছেন, তো উন্নীত করার ক্ষেত্রে নিউ কে বিয়ে কত, নিউ কে বার কত, কে বার রেটিং কত, এটা কিন্তু প্রশ্নটা চাই পরীক্ষার মধ্যে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি যখন 0.8 এ উন্নীত করছেন, তাহলে উন্নীত করার ক্ষেত্রে কেবার রেটিংটা কত এটা পরীক্ষাতে চায়। আমার কথা কি বুঝছেন? তাহলে কেবার রেটিংটা উন্নীত করছেন কত, সেটা কত লিখবেন? তাহলে কেবার কাকে দিয়ে উন্নীত করছেন? ক্যাপাসিটর দিয়ে উন্নীত করছেন, তো সেটাকে কি লিখবেন? কিউসি। কারণ আপনি তো তাকে টানার জন্য একটা ক্যাপাসিটর লাগাইতে হবে, তো সেটা কি লাগাইছেন? কিউসি। তাহলে আগে যেটা ছিল সেটা থেকে কি এই কিউ ড্যাশটা বাদ দিয়ে দিবেন। কথা কি? আগে যেটা ছিল সেটা থেকে যদি এই যে এটা যেটা বের করছেন এটা যদি বাদ দিয়ে দেন, সেটাই তো নতুন কেবিআই রেটিং। ওল্ড থেকে নিউটা বাদ। হ্যাঁ, ওল্ড থেকে নিউটা কি করবেন? বাদ দিয়ে দিবেন। আমরা ফেজার দেখতেছি পরে। ওল্ড থেকে কিউটা যদি বাদ দিয়ে দেন, সেটার জন্য আপনি যদি বলে যে ক্যাপাসিটর সংযুক্ত করার পরে ক্যাপাসিটর সংযুক্ত কতটুকু আপনি উন্নীত করতে পারছেন, সেটা উন্নীত করতে পারছেন কতটুকু? পি মাইনাস কত? কিউ ড্যাশ। তার এটাকে এই পি সমান আমরা কি লিখতে পারি? পি tan থিটা 1। আর এটা সমান কি লিখতে পারি বলেন? পি tan থিটা
2, তাহলে এখন যদি পি কমন নেন তাহলে আমরা কি লিখতে পারি থিটা 1 মাইনাস থিটা 2। কথা কি বুঝতে পারছেন? এইটাই হচ্ছে কি নতুন কেবিএ রেটিং। ঠিক আছে, আপনারা এগুলো যদি না জানেন তাহলে আপনি জাস্ট খালি এটা দিয়ে আমরা মুখস্থ করে নেবেন। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে এটাই বলছি, কিন্তু এটাকে আরো ডিপলি করে শেখাবো, সেটা আমরা মেজর দিয়ে শেখাবো, একটু ধৈর্য ধরে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? এখন যেহেতু এটা কিউসি, আপনি যদি এমন বলেন যে কি পরিমাণ ক্যাপাসিটর আপনি লাগাইছেন, আপনাদেরকে আমি ফর্মুলা দিছি কোনটা, সি ইকুয়াল টু পি tan থিটা 1 মাইনাস কি tan থিটা 2 ডিভাইডেড বাই কত ওমেগা অথবা বি স্কয়ার ওমেগা, তাই না? বি স্কয়ার ওমেগা, এটা না, এটা কি না? আচ্ছা, যদি সিস্টেমটা 3 ফেজ হয়, যদি সিস্টেমটা 3 ফেজ হয় তাহলে এটাকে কি 3 দ্বারা ভাগ করতে হবে কিনা প্রতি ফেজের বের করার জন্য। আর এই ক্ষেত্রে অবশ্যই এই ভোল্টেজটা কি আপনার মাথায় রাখতে হবে, ফেজ ভোল্টেজ। ভোল্টেজটা কি অবশ্যই ফেজ ভোল্টেজ এবং কি থাকতে হবে, আরএমএস থাকতে হবে। কথা কি ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আমাদের এই ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ভুল হয়, এই যে পাওয়ারটা আছে না, এটা কিন্তু এককটা কি কেভিএ তে আছে, কেভিএআর। এটা কিন্তু আমরা 1000 দিয়ে কিন্তু গুণ করি না। আমাদের আমি আপনাদের জিনিসটা কি বুঝাইতে পারতেছি কিনা বুঝেন? এটার পাওয়ারটা, এটার একক কি অ্যাকচুয়ালি, এটার একক কি বলেন তো? এটার একক কি কেভিআর না? আমাদের কিন্তু থাকে কেভার দ্বারা, কিন্তু আমাদের যখন আমরা এটা বের করব, এটা যখনই বের করব তখন এই কেভারটা থেকে কি মানে ভোল্ট এম্পিয়ার রিঅ্যাক্টিভে নিয়ে নিতে হবে। বুঝেন না কথা? কেটাকে উঠাই দিতে হবে। কেউ কি উঠানো মানে কত? 1000 দ্বারা গুণ। আমাদের কি বুঝছেন না বুঝেন নাই? অথবা কি 1000 দ্বারা কি ভাগ। ঠিক আছে, উপরে আপনি কেবল রাখছেন, তো নিচে আপনি 1000 দ্বারা ভাগ করে দিবেন, তাহলে কেবল কে উঠে যাবে না? অথবা যদি উপরে কেটা উঠাই দিলেন 1000 দ্বারা গুণ করে দেন, নিচে কিছু দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? মানে মূল এককে আপনি চলে গেলেন, কোনো ফ্যাক্টর একক না। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই তখন এই ভোল্টেজটা কি রাখতে হবে? ফেজ ভোল্টেজ। তখন সংযুক্ত দিকে খেয়াল রাখতে হবে, এটা স্টারে আছে না ডেল্টায় আছে। বুঝা গেছে? সবাইকে বুঝতে পারছেন? এখন এটাই আসছে কেমনে, এই যে কিউসি থেকে আসছে। তাহলে দেখেন এই কিউসি ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? কিউসি ইকুয়ালটা আমরা লিখতে পারি, দেখেন কয়েকভাবে আপনারা নিতে পারেন। কিউসি ইকুয়ালটা আমরা লিখতে পারি বি স্কয়ার বাই পাওয়ার বি স্কয়ার বাই কত লেখা যায় এক্সি। কিউসি ইকুয়াল টু কত? বি স্কয়ার বাই এক্সি। কিউসি ইকুয়াল টু বি স্কয়ার বাই এক্সি, কারণ এটা কি মানে সি এর অংশই আছে, আর কোনো কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা সমান এক্সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলেন? 1 বাই ওমেগা সি না? তার মানে কি বি স্কয়ার ওমেগা সি। তাহলে এই তো সি ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? কিউসি ডিভাইডেড বাই বি স্কয়ার ওমেগা। এই কিউসি ইকুয়াল টু আবার কোনটা? এই যে এটা। আমার কি বুঝতে পারছেন? এই সেই ফর্মুলা চলে আসছে। কথা কি ক্লিয়ার? এখন আপনাদেরকে আরেকটা কোশ্চেন, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই যে আমরা এটা বের করলাম, ঠিক আছে, এটা কোনটা মানে তাহলে এটা থেকে কি আমরা আইসি বের করতে পারি না? মানে কি পরিমাণ ক্যাপাসিটি ব্লিডিং কারেন্ট প্রবাহিত হয়েছে ক্যাপাসিটরটা সংযুক্ত করার ফলে। তো একটা ক্যাপাসিটরের মানে একটা আইসি একটা কারেন্ট ফ্লো হবে না? সেই আইসি কারেন্টটা কত বলতে পারবেন কেউ? আইসি কারেন্টটা কত? আইসি ইকুয়াল টু কি বি ভাগ এক্সি, মানে আই ইকুয়াল টু কত? বি বাই জেড। এখন তো জেড নাই, কি আছে? এক্সি আছে। কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এটা কিন্তু নতুন কারেন্ট না। এই মনে করেন ফাইনাল আমরা 10 এম্পিয়ার, এই 10 এম্পিয়ার ক্যাপাসিটিভ কারেন্ট যদি আমরা ফ্লো করতে পারি সার্কিটের ভিতর দিয়া, তাহলে সে এত পরিমাণ ক্যাপাসিটর সে উন্নীত করতে পারবে। আমার কথা কি বুঝতে পারছেন? সেই কারেন্টটা কি কারেন্ট হতে হবে? ক্যাপাসিটিভ কারেন্ট। এইটাই সেই ক্যাপাসিটিভ কারেন্ট। ঠিক আছে, আমরা যখন আন্ডারগ্রাউন্ড কেবল করব, কি করব? আন্ডারগ্রাউন্ড কেবল। তা আন্ডারগ্রাউন্ড কেবলে আছে লিডিং কারেন্ট, কি পরিমাণ লিডিং কারেন্ট প্রবাহিত হবে। তাহলে লিডিং কারেন্ট মানে কি? ক্যাপাসিটিভ কারেন্ট। তখন সেই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে। কথা কি বুঝছেন? তাহলে আইসি ইকুয়াল টু বি বাই এক্সি। আইসি ইকুয়াল টু কত? বি বাই এক্সি। ঠিক আছে, আমরা আই ইকুয়াল টু কত? অ্যাকচুয়ালি বি বাই জেড, কিন্তু এখন তো রেজিস্ট্যান্সও নাই, মানে ইন্ডাক্টেন্সও নাই, কারণ সে তো লিডিং। তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার কম, মানে বাধা কোনটা আসবে? এক্সি আসবে। কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে সিস্টেমটা আলোচনা করছি আমরা, এই সিস্টেমটা তার মানে আমাদের যদি আমরা ক্যাপাসিট্যান্স বের করতে চাই, দেখেন ক্যাপাসিট্যান্স যদি বের করি, কি পরিমাণ ক্যাপাসিট্যান্স লিডিং এ সংযুক্ত করতে হবে,
কি পরিমাণ ক্যাপাসিট্যান্স সংযুক্ত করতে হবে, ঠিক আছে? যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কাজ করতে হবে কি, উপরে যেটা আছে তাহলে সি ইকুয়াল টু আমরা এই ফর্মুলায় মনে রাখবো থিটা 1 কি, এই যে আমরা লোড যেটা আমরা ছিল, লোড যেটা ছিল সেটা মোটর হোক, জেনারেটর হোক বা সামথিং আদারওয়াইজ যে কোনো কিছু হোক, সেই জায়গা থেকে আমাদের কমপ্লেক্স পাওয়ারটা বের করব। সেই কমপ্লেক্স পাওয়ারের ভিতরেই কি আছে, পি আছে এবং থিটা 1 আছে, পি আছে এবং কি আছে, থিটা 1 আছে, ঠিক আছে? তাহলে P1 মানে থিটা 1 এবং P পাই গেছি। তাহলে থিটা 2 কোনটা, যততে আমরা উন্নীত করব সেটা ইউনিটি হইতে পারে, 0.85 হইতে পারে, 0.95 হইতে পারে, 0.9 হইতে পারে। আমাদের সর্বোচ্চ 0.95 পর্যন্ত উন্নীত করা যায়, এর বেশি আমরা পারি না। যদি আপনাদের কি কোনো সময় এমসিকিউ কোশ্চেন করে যে মানে পাওয়ার ফ্যাক্টর সর্বোচ্চ কি পরিমাণ উন্নীত করা যায়, ইউনিটি থাকলে আমরা ইউনিটি দেখাবো না, সেটা কত 0.95 এটা অবশ্যই ধরা যায় স্ট্যান্ডার্ড অপ্রমিত। কথা কি বুঝতে পারছেন? এটাই আমাদের রাইট আনসার। ইউনিটিতে আমাদের সব সময় আসলে অ্যাকচুয়ালি আমরা পাওয়ার ফ্যাক্টর উন্নীত করি কেন, এটা মানে দেখতে পারবেন পরে আমি দেখাচ্ছি। তাহলে এই থিটা 2 কোনটা যেটাতে আমরা উন্নীত করলাম, বি কোনটা, সাপ্লাই ভোল্টেজ আর ওমেগা তো বুঝে নেই 2 পাই এফ, ওমেগা হচ্ছে কি 2 পাই এফ, ওকে। আর বিটা সংযোগ হলো যায়, অবশ্যই ফেজ বসাইতে হবে। এটা যখনই আপনি ফেজ বসাইছেন তাহলে অবশ্যই এই 3 ফেজ পাওয়ার থাকলে এটাকে সিঙ্গেল ফেজ করে নিতে হবে। তো পাওয়ারকে সিঙ্গেল ফেজ করার সিস্টেম কি 3 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ। কথা কি ক্লিয়ার, সবাই ক্লিয়ার? এখন আসেন তাহলে আমরা যে পাওয়ার ফ্যাক্টরটা উন্নীত করলাম, তাই আমরা কয়েকটা সিস্টেম দেখি কেমন উন্নীত করলাম। এটা আমি একটু মুছে দিচ্ছি, এটা আমরা এই যে লোড টুড যা আছে সবকিছু দেওয়া আছে, যে সাপোজ মনে করেন আমাদের সার্কিটটা হচ্ছে এরকম, আমরা কি পাইলাম, একটা পাইলাম কি ইন্ডাকটিভ, একটা মনে করেন একটা লোড পাইলাম, ধরেন এটা মনে করেন আপনার একটা লোড, আর লোড হিসাবে মনে করেন আমি ধরলাম একটা মোটর, লোড হিসাবে আমরা ধরলাম কি একটা মোটর। আমি কয়েকভাবে বোঝানোর চেষ্টা করতেছি, একটু দেখেন এই মোটর। তাহলে এখন আমরা এটাতে আমরা সাপ্লাই দিলাম, এটা বি একটা সাপ্লাই দিলাম, ফেজ ভোল্টেজ আর একটা ফ্রিকোয়েন্সি থাকলো, থাকতে পারে নাকি, ভোল্টেজ ফ্রিকোয়েন্সি দুটো থাকতে পারে। এখন আমি বললাম যে এটাতে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভমেন্ট করতে হবে, কি পরিমাণ ক্যাপাসিটর সংযুক্ত করলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হবে। তাহলে মনে করেন আমরা একটা ক্যাপাসিটর সংযুক্ত করে দিলাম প্যারালালে। তাহলে এই দিক থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কি কারেন্ট, আইসি কারেন্ট। এই দিক থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কি কারেন্ট, মোটর কারেন্ট। অবশ্যই সেটা ল্যাগিং মোটর কারেন্ট, ঠিক আছে? ল্যাগিং আছে দেখেই তো তাকে উন্নীত করতে হবে। তাহলে ক্যাপাসিটর একটা সংযুক্ত করলে সেটা দিকে উন্নীত করতে পারবে, তাহলে সে কি পরিমাণ উন্নীত করতে পারবে সেটাই আমরা দেখব, সে কি পরিমাণ উন্নীত করতে পারবে। ধরেন আমরা যদি ফেজর ডায়াগ্রাম যদি অঙ্কন করি, তাহলে এই দিকটা আমরা সাপ্লাই করলাম কি, মনে করেন সাপ্লাই ভোল্টেজ বি, সাপ্লাই ভোল্টেজ বি। তাহলে এটা কি একটা কারেন্ট নিবে না, প্রথম অবস্থায় ছিল, তাহলে এটা কোন কারেন্টটা নিচ্ছে বলেন, মোটর কারেন্ট নিচ্ছে না? তাহলে সেই কারেন্টটা মনে করেন কি আইএম, মোটর কারেন্ট। তাহলে এর যে ফেজ অ্যাঙ্গেলটা আছে সেই ফেজ অ্যাঙ্গেলটা কি মনে করেন থিটা এম, কিন্তু আমাদের ক্ষেত্রে কি সেটা বলেন তো থিটা 1, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা সেটাকে ধরে থিটা 1 ধরি, পুরাতন পাওয়ার ফ্যাক্টর। তাহলে এইটাই এই সিস্টেমটা আমাদের চলতেছে, কিন্তু এখন আমাদের সিস্টেমটা কিন্তু চলতেছে এইটা ল্যাগিং কারেন্টে, কিন্তু আমরা যে বিদ্যুৎ বিল দেই সেটা কোন পাওয়ার ফ্যাক্টর, কোন এইটা অ্যাকচুয়ালি চলতেছে কিন্তু এটা কি অ্যাকচুয়ালি কেভিএ না, কেভিএ, কিন্তু আমাদের সাপ্লাই দিচ্ছে কিন্তু এটা কেভিএ তে সাপ্লাই দিচ্ছি আমরা, কিন্তু আমরা বিল দেই কোনটাতে, কিলোওয়াট দিয়ে বিল দেই না, যেটার সাথে টাইম গুণ করে দিই, তাই তো? কিন্তু টাইম যদি আমরা এটা দিতে চাই তাহলে তাকে এই বরাবর রাখা উচিত, ফেজে রাখা উচিত, কারণ পাওয়ার যেটা আমরা ফি যেটা দেই সেটা কি ফেজ না বিআই, cos থিটাটা কত থাকে 1 থাকে। আমার কথা কি বলছেন, আমরা বিল দিই এটাতে, কিন্তু আমাদের সাপ্লাই দিচ্ছে এটা, তাহলে বিদ্যুৎ কোম্পানি যারা মানে সাপ্লাই দিচ্ছে তারাও মানে ক্ষতি হচ্ছে না, ঘাটতি হচ্ছে না? তো এই ঘাটতি যদি উন্নীত করতে চাই তাহলে মানে ইন্ডাস্ট্রিজেই গুলা করতে হবে, তাকে টাইম নেয়, এটাকে টাইম নেয় এই বরাবর রাখতে হবে। এই জন্যই কি করা হয়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা হয়। কথা কি বুঝছেন? তাহলে আমরা ধরে নিলাম আইসি পরিমাণ আমরা কি করছি, তাহলে আইসিটা এই ভোল্টেজের সাথে কত ডিগ্রি থাকে, 90 ডিগ্রি, কি বলেন? এটা হচ্ছে কি আইসি কারেন্ট 90 ডিগ্রি থাকে, কারণ সে সব সময় এই ভোল্টেজটাকে কত ডিগ্রিতে সাপ্লাই করবে, 90 ডিগ্রিতে সাপ্লাই করবে। তো 90 ডিগ্রিতে যদি সাপ্লাই করে তাকে টানতেছে না, তার কাজ কি, তাকে উঠানো, কিন্তু সে কার সাথে সাপ্লাই থাকবে, এই ভোল্টেজের সাথে সে 90 ডিগ্রিতে মানে সব সময় থাকবে, 90 ডিগ্রিতে, অলওয়েজ 90 ডিগ্রিতে সে সব সময় থাকবে। 90 ডিগ্রিতে যদি থাকে সে কি করতেছে, তাকে টানতেছে, তাকে টানতে এনে যতটুকু দিছে সে তাকে এতটুকু উঠাইতে পারবে। আমি যদি এনে মানে যত
বেশি দেই এটা তত বেশি উঠবে। আমার কথা কি বুঝছেন? তাহলে এনে আমি উঠাইলাম কতটুকু, ধরেন এতটুকু উঠাইলাম, তাহলে এই দিক দিয়েও কি মানে কারেন্টটা তো কারেন্টের মাথা থেকে উঠবে, তাহলে এটাও কি হবে এনে এতটুকু উঠবে। আমার কথা কি বুঝছেন? তো এটা যখন এতটুকু উঠে সে কোন বরাবর চলে গেছে বলেন? এই বরাবর কিন্তু আমি টাইমে উঠাইতে পারছি। এই ক্যাপাসিটরটা সংযুক্ত করার কারণে তাকে এই বরাবর আমরা কি করতে পারছি? উঠাইতে পারছি। এতটুকু কিন্তু আর উঠাইতে পারি না। এই যে এতটুকু যেটা আছে এটা কিন্তু আর উঠাইতে পারি না। এটা কি উঠাইতে পারছি? তাহলে বলেন এখন এই সার্কিটে যে টোটাল কারেন্টটা আছে, যে টোটাল কারেন্টটা কোথায় আছে এখন? ভেক্টরিক্যালি যোগ করলে এখানে আছে। তো এই যে কারেন্টটা এই কারেন্টটা কি অ্যাকচুয়ালি সাপ্লাই কারেন্ট। এই কারেন্টটা হচ্ছে এই কারেন্টটা, বুঝতে পারছেন? এই কারেন্টটা হচ্ছে কি সাপ্লাই কারেন্ট, আর এটা হচ্ছে আইসি কারেন্ট। এই দেখেন আইএম এবং আইসি যখন আপনি ভেক্টরিক্যালি যোগ করবেন তখন কি হয়? এই যে এটা হয় টোটাল কারেন্ট। আপনি ভেক্টর করছেন কিনা? অবশ্যই কিছুটা হলে জানেন যে এটা আর এটা তাহলে তৃতীয় বাহুটা কি করবে? তাদের লব্ধি নির্দেশ করে। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এটাই হচ্ছে এই যে পাওয়ার ফ্যাক্টর যে আমরা ইমপ্রুভমেন্ট করলাম, এই ত্রিভুজটাকে আমরা মনে করেন যে দেখাইছি এতক্ষণ পর্যন্ত, বুঝতে পারছেন? এই ত্রিভুজটাকেই আমরা দেখাইছি। এখন দেখেন যদি আপনি এই ক্যাপাসিটিভ কারেন্টটা বের করতে চান, এখন এতে দেখেন ক্যাপাসিটিভ কারেন্টটা কোনটা বলেন তো? এই এতটুকু না, এতটুকু কি না? আমরা তো এখান থেকে নয় যে একটা সামান্তরিক অঙ্কন করছি, এটা সমান্তরাল করে এনে একটা রেখা অঙ্কন করছি, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করুন, প্রথম যে কারেন্টটা আমাদের বের করতে হবে সেই কারেন্টটা কোন কারেন্টটা বলেন? আই কারেন্টটা। এখন যদি আমরা একটা ত্রিভুজ, এটা যদি একটা ত্রিভুজ চিন্তা করি, এখান থেকে এই পর্যন্ত যদি একটা ত্রিভুজ চিন্তা করি, তাহলে দেখেন এইটার যে উপাংশ আর এইটার যে উপাংশ সমান কিনা, মানে এই বরাবরে সমান কিনা বলেন? বুঝেন নাই মনে হয়? এই তাহলে এটা এই যে এটা কি বলেন? এটা কিন্তু থিটা 2 উনি তো করার পরে যে পাওয়ার ফ্যাক্টরটা বলেছে। তাহলে বলেন এই চিত্র থেকে কি আমরা এটা লিখতে পারি কিনা? মনে করেন Im cos theta 1 equal to Im cos theta 1, মানে ভূমির সাথে যেটা থাকে তাহলে cos theta, আর যেটা লম্ব থাকে সেটার সাথে কি হয়? sin। ঠিক আছে, এইটা সমান কি আমরা এটা লিখতে পারি কিনা? I cos theta 2, বলেন এটা লিখতে পারি কিনা? চিত্র থেকে লেখা যায় এটা? বুঝছেন কিনা? আমরা যদি এই ত্রিভুজটা চিন্তা করি, এই ত্রিভুজটা যদি চিন্তা করি, এই ত্রিভুজটা, তাহলে ভূমি বা অতিভুজ cos theta equal to কত? ভূমি বা অতিভুজ। তাহলে ভূমি কোনটা? এইটা। আর অতিভুজ কোনটা? এইটা। চাপ দিটা কোনটা? এটা। তাহলে সম্পর্ক আসবে কোনটা? এটা। এখন যদি আমরা এই ত্রিভুজটা চিন্তা করি, এখান থেকে এতটুকু, তাহলে ভূমি বা অতিভুজ এটাই তো এই বরাবর চলে আসছে, তাহলে দুইটা কি সমান না? দুইটাই তো ভূমি, এইটাও ভূমি এইটাও কিন্তু ভূমি, তাহলে ভূমি সমান ভূমি। ক্লিয়ার কিনা বলেন? না বুঝেন নাই? এই বুঝছো? না বুঝলে বলেন আবার বুঝাবো। দেখেন কিছু করে নেই, ধরেন এটা x, আমি বড় ত্রিভুজটা নিলাম, তাহলে cos theta equal to আমরা কি লিখতে পারি? তাহলে cos theta 2, cos theta 1, cos theta equal to ভূমি বা অতিভুজ, তাহলে ভূমি কোনটা বলেন তো? x, আর অতিভুজ কোনটা বলেন? Im। তাহলে x equal to আমরা কি লিখতে পারতেছি? Im cos theta 1। এখন আপনি এই শুরু ত্রিভুজটা নেন, এই শুরু ত্রিভুজটা ক্ষেত্রে cos theta 2, cos theta 2 এটা মধ্যে গেল কোন? theta 2। তাহলে ভূমি বা অতিভুজ, তাহলে ভূমি কোনটা? x, তাহলে অতিভুজ কোনটা বলেন? I না? তাহলে x equal to কি লেখা যাচ্ছে বলেন? I cos theta 2। এখন ধরেন এটা 2 নম্বর সমীকরণ, এটা ধরেন কি 1 নম্বর সমীকরণ, দুইটাই কি x না? তাহলে কি লেখা যায়? এটা লেখা যায় না? কথা কি বুঝছেন না বুঝেন না? সবাই ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? ওকে, ঠিক সিমিলারলি এখন আমরা তো এই উপাংশটা লিখছি, এখন তাহলে দেখেন তো এই উপাংশটা যদি হয় তাহলে বড় যেটা, দেখেন এই বড় যেটা, এটা কি লেখা যায় বলেন তো? Im sin theta 1 বড়টা, তাহলে আমরা বড়টা লিখতে পারি কি? Im sin theta 1, বুঝলেন? আর এই ছোট যেটা আছে সেই ছোটটা আমরা কি লিখতে পারি বলেন? I sin theta 2, I sin theta 2 কি লিখতে পারি? I sin theta 2 কি বলেন? এটা লিখতে পারি কিনা? এখন একটা জিনিস খেয়াল করেন, আমার দরকার এতটুকু,
তাহলে এই সম্পূর্ণ থেকে যদি আমি এতটুকু বাদ দিয়ে দিই তাহলে এটা পাইলাম না, কি বলেন? তাহলে কি সম্পূর্ণ থেকে এটা বাদ দিয়ে দিলে সেটা কি পাওয়া যাবে? আইসি। আমার কথা কি বুঝছেন না বুঝলেন? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো নাকি? তাহলে এটাই হচ্ছে, এখন দেখেন উভয় পক্ষে যদি ভোল্টেজ দ্বারা গুণ করে দেন তাহলে এটা দেখেন কিউ হয়ে যাবে, এটা কিউ হয়ে যাবে, এটা কিউ হয়ে যাবে, যেটা আমরা এটা দ্বারা প্রকাশ করি। এই যে কিউসি আছে না, কিউসি ইকুয়াল টু কত মানে হয়েছে পি tan θ 1 মাইনাস কি tan θ 2, এটাই হয়। এটা যদি আপনি বি দ্বারা গুণ করে দেন, বি তো সবার সেম না, দেখেন এটা আমাদের কিন্তু এই দুইটা ফর্মুলা দিয়ে এখন আমাদের এই ক্যাপাসিটিভ কারেন্টটা পাওয়া যায়। আমরা যদি এই সিস্টেমে যদি করি তাহলে এটা যদি করি তাহলে আইসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আইসি ইকুয়াল টু কত বি স্কয়ার ওমেগা সি, এটা লিখতে পারি না? কি বলেন? এটা না বুঝেন নাই, বুঝাই দিই, ঠিক আছে? আইসি ইকুয়াল টু কি বি বাই এক্সি, আর তারপরে 1 বাই মানে বি বাদ কত 1 বাই ওমেগা সি, তাহলে ওমেগা সি উপরে উঠে যাবে, তাহলে বি ওমেগা সি। বুঝে আসছে? তাহলে আমার দরকার কি? সি দরকার, সি। তাহলে সি তো আপনি এখান থেকে আইসি পাই গেছেন, সি পাই যাবেন না? পাই যাবেন কিনা? এখন এটাকে যদি আপনি বি দ্বারা গুণ করে দেন, দেখেন আমি এটা যে আসে কিভাবে দেখাই দিই। তাহলে আইসি ইকুয়ালটা আমরা লিখতে পারলাম আই এম sin θ 1 মাইনাস আই sin θ 2, বি দ্বারা গুণ করে দেন, বি দ্বারা গুণ করে দিলে এনো বি এনো কি হয়ে যায়? বি হয়ে যায় না? কি বলেন? হয়ে যায় কিনা? তাহলে এখন এই যে পাওয়ারটা হলো এটা বি, এটা হয়ে যাবে কিউ, কিউসি হয়ে যাবে। আর এইটা আর এইটা এর কি একরের পাওয়ার হয়ে যাবে sin θ না, বি আই sin θ। তাহলে এটা sin মানে এটা কি রিঅ্যাক্টিভ পাওয়ার না? রিঅ্যাক্টিভ পাওয়ার কেনা, তাহলে এটা হয়ে যাবে কিউ, এটা হয়ে যাবে কিউ কেন? কারণ প্রথম অবস্থায় দিয়ে দেওয়া ছিল এই এতটুকু গণিত করার কারণে, আর এটা কি হয়ে যাবে কিউ ড্যাশ। আমার কথা কি বোঝা গেছে? কথা ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো নাকি? তাহলে এইটা আপনারা একটু চাইলে এইভাবে করতে পারেন, ঠিক আছে? চাইলে এইভাবে করতে পারেন ইচ্ছা। কারণ কি জানেন, আমি আপনাদের বলি এই সিস্টেমটা আমি কখন গিয়ে মানে একদম লক্ষ্য করলাম জানেন, এইটাতে এই সিস্টেমটা একটা কোয়েশ্চেন আছে দেখি, মানে আমার যে লজিক আছে বেসিক আছে আমি বেসিক দিয়ে মিলাইতে পারতেছি না, বুঝলেন? কথা বুঝলেন? বেসিক দিয়ে মিলাইতে পারতেছি, হচ্ছে না কেন হচ্ছে না আমি নিজেও বুঝতেছি না। তখন এই সিস্টেমে দেখি হয়, তাহলে সিস্টেমটা মুখস্থ করছি, ঠিক আছে? মুখস্থ জিনিসটা হইতে পারে, আমার তো ফরম্যাট একটা রাখতে হবে, কথা বলছেন? ফরম্যাট একটা রাখতে হবে, এই ফরম্যাট একটা রাখার জন্য এই সিস্টেমটা বুঝছি, এই সিস্টেমটা থেকে এটা কিভাবে আসে এটা বুঝছি। এখন এই একটা মেথডেই সবভাবে করতে পারি। আমার কথা হচ্ছে টার্গেট কমপ্লেক্স পাওয়ার দেব, আগে করবো কমপ্লেক্স পাওয়ার দেব বের করে তারপরে এইভাবে করবো। আগে আমরা যেহেতু ফরম্যাট একটা রাখবো, কারণ পরীক্ষার হল তো মাথা এইভাবে নাও কাজ করতে পারে। আমার কথা কি বুঝছেন? টার্গেটটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার বের করবো, কমপ্লেক্স পাওয়ার বের করে আমরা যেভাবে করে শিখছি সবসময় এইভাবেই করবো। তাহলে এই ম্যাথটা আমি ওই দুইভাবে, যেহেতু ওইটা ওই সিস্টেম ছাড়া করা যায় না, তো এই সিস্টেমটাকে আবার ওই যে যেহেতু আমি আপনাদেরকে বলছি আমি কি কমপ্লেক্স পাওয়ার দিয়ে করতে হবে, ওই সিস্টেমটাতে আমার কমপ্লেক্স পাওয়ার দিয়েও পরে মিলাই দেবো, দেখে তো আমার ওইটাই সহজ। কথা কি বুঝছেন? কিন্তু বেসিক যদি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট আপনি বেসিক শিখতে চান, এইটাই সেই বেসিক মেইন ফান্ডামেন্টাল বেসিক হচ্ছে এটা। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? যদি আপনাকে কারেন্ট দিয়ে দেয়, সবগুলা কারেন্ট দিয়ে দিচ্ছে আর কিছু দিচ্ছে না, তখন এই ফান্ডামেন্টালটা চিন্তা করবেন। যদি সবগুলা কি দিয়ে দেয়? কারেন্ট দিয়ে দেয়। এখন মনে করেন একটা পাওয়ার দিছে কারেন্ট দিছে, পাওয়ার দিছে কারেন্ট দিছে, তখন আপনি চিন্তা করবেন কি কমপ্লেক্স পাওয়ার। আমার কথা কি ক্লিয়ার? যদি আমরা মনে করেন পাওয়ার কারেন্ট দুইটা দেওয়া আছে তাহলে কমপ্লেক্স, আর যদি অলওয়েজ কারেন্ট দেওয়া আছে তাহলে চিন্তা করবেন কি এটা চিন্তা করবেন। কিন্তু এইটাকেও আমরা ইচ্ছা করলে কিসে নিয়ে যেতে পারবো? কমপ্লেক্স পাওয়ারে নিয়ে যেতে পারবো, কারণ আমরা সিস্টেম জানা আছে। কেমনে জানা আছে? ওই যে পি ইকুয়াল টু আমরা কি জানি বিআই cos θ। এই থিটাটা কি অ্যাকচুয়ালি প্রথম যেটা আছে। আমার কথা কি বোঝা গেছে না যায় না? তাহলে আপনি যদি পাওয়ার বের করতে পারেন, বি বের করতে পারেন, আপনি কমপ্লেক্স পাওয়ার বের করছেন, এখন আপনি কাজ করেন ওই আগের মতো করে। বুঝে আসছে না আসে নাই? এখন এই মেথডগুলোতে একটু প্রবলেম আছে। লাস্টে যদি বলে মানে নতুন কারেন্ট কত প্রবাহিত হয়েছে বা কি পরিমাণ কারেন্ট রিডিউস হয়েছে, আপনি যে পাওয়ার ফ্যাক্টরটা যে ইমপ্রুভমেন্ট করলাম, ইমপ্রুভমেন্ট করার পরে কি পরিমাণ কারেন্ট রিডিউস হয়েছে, যে মানে কোশ্চেন করে এগুলো করতে বলে কি পরিমাণ কারেন্টটা রিডিউস হয়েছে, এখন আপনি কিভাবে করবেন?
আমরা তো মনে করেন যে তো আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করলাম, কিন্তু বাট কারেন্টটা কতটুকু রিডিউস হয়েছে। আগে মনে করেন 10 এম্পিয়ার দিছিলাম, পরবর্তীতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার পরে 7.5 এম্পিয়ার হয়ে গেছে, তাহলে রিডিউস হয়েছে কতটুকু? 10 থেকে 7.5 ভাগ। কিন্তু এই যে 7.5 যে আপনি রিডিউস হয়েছে এটা বের করবেন কিভাবে, এটা আপনাকে শিখতে হবে, এটা আপনাকে শিখতে হবে। তাইলে জাস্ট একটু খালি মনে রাখবেন, যদি আপনি রিডিউস কারেন্টটা বের করতে চান, মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার পরে কি পরিমাণ কারেন্ট আপনি প্রবাহিত হচ্ছে এইটা যদি বের করতে চান, তাহলে এসটা আগে বের করবেন। আমাদের টার্গেট কি? কমপ্লেক্স পাওয়ার। টার্গেট কি বলেন? কমপ্লেক্স পাওয়ার। তাহলে এস কত হয়ে যাবে সেটা? পি তো কনস্ট্যান্ট আছে, মাইনাস হয়ে যাবে কিউ ড্যাশ। কিউ ড্যাশ কোনটা? ওই যে পাওয়ার ফ্যাক্টরটা মানে গুণিত করার পরে যেটা হয়েছিল, কিন্তু এটা মানে কিউসি না, কিন্তু এটা কিন্তু আমাদের আমারই কনফিউশন হয়ে যায়। আমরা সবসময় কিউসিটা নিতেছি, কিউসি না, কিন্তু কিউসি তো ক্যাপাসিটিভ কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য, আর কিউসি কখন বের হয়? কিউ মাইনাস কিউ ড্যাশ, মানে কিউ মাইনাস কিউ ড্যাশ বাদ দিলে কিউসি হয়। আর যদি নতুন কারেন্ট বের করতে চাই, নতুন কারেন্টটা যদি বের করতে চাই, তাহলে কমপ্লেক্স পাওয়ারটা কত নিতে হবে? পি মাইনাস কিউ ড্যাশ, পি মাইনাস কিউ ড্যাশ। তাহলে পি মাইনাস কিউ ড্যাশ যদি হয়ে যায়, এটার মধ্যে কি আছে বলেন? এস এর মধ্যে কি আছে? বিআই কনজুগেট। কি বলেন? এস এর মধ্যে আছে বিআই কনজুগেট। তাহলে সমান কি? পি মাইনাস জে অফ কিউ ড্যাশ। তাহলে বলেন আই সমান কত হয়ে যাবে? আইটা আমি নিউ লিখলাম, আই নিউ সমান কি হয়ে যাবে? কনজুগেট, এটা কনজুগেট হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? পি প্লাস জে অফ কিউ হয়ে যাবে। কি বলেন? কনজুগেট, এটা কনজুগেট হয়ে যাবে না? বাকি হয়ে যাবে বি কনজুগেট। এটাই হচ্ছে নিউ কারেন্ট। মানে জিনিসটা বুঝেন নাই মনে হয়। অ্যাকচুয়ালি এস ইকুয়াল টু কত? বিআই কনজুগেট না? তাহলে দেখেন আই ইকুয়াল টু কি লেখা যায়? এস কনজুগেট সাথে কি হয়ে যাবে? বি কনজুগেট। বুঝেন নাই? এটাই করছি কিন্তু। তাহলে এস কোনটা? এই এস তো এটা, এইটা ছিল, তাই এটা কনজুগেট এটা। এইটাই হচ্ছে কি নিউ কারেন্টের ফর্মুলা। এটা কিউ ড্যাশ কিন্তু। হ্যাঁ রাইট রাইট, কিউ ড্যাশ। এটা হবে কি? কিউ ড্যাশ। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? এই কোশ্চেনটা কিন্তু আছে, ঠিক আছে? এই কোশ্চেনটা করতে পারে আর কি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের মধ্যে এই কোশ্চেনটা করতে পারে। এই এতটুকু হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের বা কারেকশনের। এর সাইডে আর বেশি কিছু নাই। স্যার কনজুগেটের ব্যাপারটা আরেকবার একটু বলুন। আচ্ছা, এস তাহলে এস কত আছে এটা? জি, এইটা কনজুগেট করলাম তো আই ইকুয়াল টু এস কনজুগেট বি কনজুগেট। এস যদি এটা হয় তাহলে এটা কনজুগেট করলে কি প্লাস হবে না? মাইনাস প্লাস হয়ে যাবে। মাইনাসটা মাইনাস কোনটা? এটা না, কিন্তু সহজ ইমাজিনারি বা কাল্পনিক সামনে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে কি মাইনাস। বুঝে আসছে কথা? ঠিক আছে। এখন এটা হচ্ছে নতুন কারেন্ট প্রবাহিত হইল, কিন্তু নতুন কারেন্ট প্রবাহিত অনুযায়ী বলে যে কি পরিমাণ রিডিউস হয়েছে, তাহলে আগে যে কারেন্টটা ছিল এটা থেকে এটা বাদ দিব, এটা রিডিউস হয়েছে। ঠিক আছে? তাহলে দেখবেন এই পাওয়ার ফ্যাক্টর এটা এই যে কারেন্টটা প্রবাহিত, ধরেন আগের কারেন্ট 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হইতেছিল, এটা আমাদেরকে সাপ্লায়ার যে বিদ্যুৎ কোম্পানি আমাকে সাপ্লাই দিচ্ছেন 10। যখন আপনি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করছেন, তাহলে আপনি কারেন্টটা চলে আসলো কত? 7.5। তাহলে দেখেন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার কারণে সাপ্লাই থেকে আপনি কি পরিমাণ কারেন্ট কম নিচ্ছেন? 2.5 কারেন্ট কিন্তু আপনি কম নিচ্ছেন। তাহলে এটা কি বিদ্যুৎ কোম্পানির জন্য কি লাভ না ক্ষতি? তাদের জন্য ক্ষতি। লাভ। হ্যাঁ, তাদের আপনার জন্য জন্য লাভ, তার জন্য লাভ। কেন আপনার জন্য লাভ? কিভাবে? বিদ্যুৎ বিল কম আসতেছে। বিদ্যুতের বিল কি কম আসতেছে? বিদ্যুতের বিল কম আসবে না, এটা না, এটা না। বিদ্যুৎ দেশের লাভ হচ্ছে। আপনি যে 2.5 কারেন্ট সাশ্রয় হচ্ছে, সাশ্রয় হচ্ছে দেশের সাথে আপনি সাশ্রয় করলেন, আর বিদ্যুৎ কোম্পানি আপনাকে কি করলো? সে পূর্ণ বিলটাই আপনার কাছ থেকে নিতে পারতেছে। আমার কথা কি বোঝা গেছে না? যায়নি? কথা কি ক্লিয়ার? তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার দরকার আছে না নাই? তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কি কি যন্ত্র দ্বারা করা হয় জানেন? এই বইয়ের মধ্যে 3টা লেখছে। কি কি জানেন? ক্যাপাসিটর ব্যাংক, এটা হচ্ছে পপুলার, ঠিক আছে? তারপরে কি আছে? সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটর হতে পারে। সিনক্রোনাস মোটর না, সিনক্রোনাস জেনারেটর। সিনক্রোনাস জেনারেটর। সিনক্রোনাস কন্ডেন্সার আর কি ফেজ অ্যাডভান্সার একটা আছে, ঠিক আছে? স্যার ফেজ অ্যাডভান্সারটা কি আসলে? ওভার আসলে কি জানেন? আমাদের এটা ব্যবহার করে, এটা আসলে আমি ফিগার টিগার কিরকম জানি না এটা, ঠিক আছে? এটার কোনো বইয়ের কোনো ফিগার টিগার লাগে না, ঠিক আছে? আমরা যেটা যতটুকু জানি ক্যাপাসিটর ব্যাংকটা আমরা বেশি ব্যবহার করি। ক্যাপাসিটর ব্যাংক ইন্ডাকশন মোটরও কিন্তু সিনক্রোনাস জেনারেটর, ঠিক আছে? এই সিস্টেমটা কিন্তু মূলত হচ্ছে সিনক্রোনাস জেনারেটরের,
ঠিক আছে কথা ক্লিয়ার এতটুকু তুলেন